আজ কেস ডায়েরিতে আমাদের সঙ্গে এমন একজন অতিথি যিনি তার চাকরি জীবনে এমন এমন কাজ করেছেন, কেউ বলবেন কড়া, কেউ বলবেন অসম্ভব মানুষ দরদি, কেউ বলবেন খানিকটা হলেও যেন উন্নাসিক, কেউ বলবেন অন্যরকম। তার কাছ থেকে শুনি কেন এতগুলো বিশেষণ তার জন্য। অতুল চ্যাটার্জি, নমস্কার। এই চাকরিতে আসার পর প্রথম একটা বড় জায়গায় প্রথম শুরু হলো বড় কাজ, এরকম যদি বলেন তাহলে কোথা থেকে শুরু করবেন? বড় কাজ যদি বলতে বলেন, প্রথমে আমি মেমারি থানাতে আমার পোস্টিং হলো। ওইখানে একটা ডাকাত, বড় ডাকাতি করতো। আমার নামটা এই মুহূর্তে মনে নেই, পরে আমি যখন আইসি বর্ধমানে তো ওকে পরেও ধরি। তো আমাকে ধরতে পাঠানো হয়েছিল একটা এনভিএফ দিয়ে, রোগা এনভিএফ, যে চেনে ওকে। আচ্ছা। আর আমার বাবা তখন মারা গেছেন, দিন 15-20 হলো। আমাকে কিম্ভূত কিমাকার দেখতে, একে রোগা আর মাথা নেড়া, হুম। কালো একটা পায়জামা পরে সিভিলে গেছি একটা রিভলভার নিয়ে। ও মাঠে ধান কাটছিল। তো ওকে যখন সিজনাল ডাকাত, কখনো ডাকাতি করে কখনো মাঠে নিজের মাঠে গরুর কাটছিল, ঘাস কাটছিল। আচ্ছা। তো আমি কাছে যেতে, ওর কাছে হেঁসো ছিল, হেঁসো দিয়ে আমাকে মানে গেলেই মেরে দেবে এরকম একটা আন্দাজ। তারপরে যখন ছুটতে হলো, আমি রিভলভার দিয়ে গুলি করলাম। আমিও ছুটছি, ভয়ও লাগছে, দেখি দাদা 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 করে বেরোচ্ছে। তারপরে গায়ে ঢুকে গেল, আর কেউ আমাকে হেল্প করলেন না, বললেনও না কোথায় ঢুকে গেছে। আমি তো পালিয়ে গেল। হ্যাঁ, তো গুলিটা করলেন কোথায়? গুলি করলেন পিঠে একদম দরদর করে রক্ত বেরোচ্ছে, খালি গা, দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। এবার আশ্চর্য ব্যাপার, ওকে যখন বর্ধমান থানায় আবার ধরি, এটা অন্ততপক্ষে 20 বছর পরে, আচ্ছা। 2007 সালে। হ্যাঁ। আমি বললাম, তোকে মেমারি থানাতে কেউ গুলি করেছিল? বললো হ্যাঁ। কে? বললো অতুল চ্যাটার্জি বলে একজন অফিসার ছিল, সে গুলি করেছিল। তারপর ওকে জিজ্ঞেস করলাম, তুই কোথায় গেলি সারাতে? বললো আমি চলে গেছিলাম নবদ্বীপে কোনো হাতুড়ের কাছে, অপারেশন করে গুলিটা বার করে নিয়েছিলাম। তো এগুলো করছেন, তারপর নিজেকে কিভাবে, তারপরে কি কোনো জায়গায় ওসি হলেন বা এরপর? তারপরে ফাঁড়ির একটা বড়বাবু হলাম, ডিটিপিএস ফাঁড়ি, দুর্গাপুরের এই আন্ডারে, ওয়ারিয়াতে। হ্যাঁ, ওইখানে 2 বছরে একদিন 42টা ওয়ারেন্ট প্রচুর থাকতো। ঠিক। সেটা ধরলাম, 42টা স্পেশাল ড্রাইভ হতো। ওখান থেকে আমার পোস্টিং হয়ে গেল বর্ধমান থানা। আচ্ছা। বর্ধমানের আমি প্লেন ক্লথ অফিসার হলাম, মানে পিসি অফিসার। পার্টি যেটাকে বলা হয়, পিসি পার্টি মানে যাবতীয় ক্রাইম ওয়ার্ক প্লেন করতে হবে। পার্টির ওসি হলেন আপনি। হ্যাঁ, তখন ওখানে খুব রোড রাবারি হতো বর্ধমানে। বোলপুর বর্ধমান রাস্তা, বোলপুর কাটোয়াই রাস্তায়, বিশেষ করে বিয়ের মরশুমে বিয়ের বরযাত্রীরা বাস গয়না টয়না পরে যেত রাস্তায়, বরযাত্রী কোনো যাত্রী বাস আটকে মারধর করা হতো। এবার তার দায়িত্ব বন্ধ করার আমারই ছিল, যেহেতু পিসি পার্টির ওসি। হ্যাঁ। আমরা দুটো একটা নাম পেয়েছি, কিন্তু ধরতে পারছি না। আচ্ছা। একদিন দুপুরবেলা চিরাচরিতভাবে যেরকম রেড করি, জুয়া তখন 7টা চলতো, ঠিক। ধরতে বেরিয়েছি, খবর এলো একদম ডিএম বাংলোর লাগোয়া, ওখানে জুয়ো চলছে। তখন গেলাম, আমারই একজন কনস্টেবল একজনকে গুলি করলো, সে পড়ে গেল দিনের বেলায় বর্ধমান কেন শহরে। গুলি করলো? আমি ওকে বললাম যে আপনি কেন গুলি করলেন? সে উত্তরটা আমাকে দিতে পারেনি, হয়তো ভয় পেয়ে দিয়েছিল। আমরা চারদিক থেকে ঘিরে করেছিলাম, এমন জায়গায় করেছিল চারদিক থেকে, আমি একদিকে তারা একদিকে। আমি একটা আওয়াজ শুনলাম, পরে দেখলাম ও পড়ে আছে। ওখান থেকে আমাদের 1.5 টনার গাড়ি করে ওকে তুলে নিলাম ডিএম বাংলোর সামনে। নিয়ে আসার পর ওকে গাড়ি করে বর্ধমান থানায় আনছি। থানাতে আমি বারে বারে জিজ্ঞেস করছি বেঁচে আছে কিনা, আমার অফিসার বললো বেঁচে আছে। বর্ধমান ঢোকার একটু আগেই বললো, ইশারা করে বললো মরে গেছে। কোন জায়গায় গুলিটা লেগেছিল? গুলিটা ওর বুকেই লেগেছিল। তো এই 60টা বা জুয়া খেলার জন্য এরকম ভাবে গুলি করে দিল কনস্টেবল একজন? করেছিল ঘটনা, মানে কেন, কারণটা কি কিছু জানতে পেরেছেন? বললো ভয় পেয়ে গেছিলাম যদি মারে আর কি, নাকি অন্য কোনো কারণ ছিল? অন্য কোনো কারণ নয়। আচ্ছা। চিনি না তো আমরা। ঠিক। তারপরে বর্ধমান থানায় এসে সেদিন ক্রাইম কনফারেন্স, অবিভক্ত বর্ধমান, ঠিক। 35টা ওসি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ওসি সব ওখানে। অনিল কুমার সাহেব এসপি ক্রাইম কনফারেন্স করছেন। বড় অনিল কুমার? হ্যাঁ, বড় অনিল, লম্বা অনিল কুমার সাহেব। মেজবাবুকে এসে বললাম যে এই ঘটনা, ডেড বডিটা নামালাম। উনি আমার সামনেই ফোন করলেন অনিল কুমার সাহেব, করুণ মুখে বললেন, স্যার এরকম কোনো ঘটনা ঘটে গেছে, অতুল এইসব করে দিয়েছে। বলো ওদের বসিয়ে রাখো যেন না চলে যায়, আমি ঘাই গিয়ে হাজতে ঢোকাবো। বসে আছি। তারপরে যে 2-1টা আসামি ওদের সাথেই ধরা পড়েছিলাম। বললাম ওই ছেলেটা কে? বললো স্যার ও হামিদ শেখ। আমরা কিন্তু ঘটনাক্রমে একেই খুঁজছিলাম। আচ্ছা। মুর্শিদাবাদে বাড়ি, মুর্শিদাবাদের বেলডাঙাতে, হ্যাঁ।
একেই খুঁজছি, এই রোড রাবারিগুলো করতো। ব্যাস আমরা বলে দিলাম তখন মেজবাবুকে যে এই ঘটনা। এসপি এলেন। মানে যখন হাজতে ঢোকার অপেক্ষা করছেন তখন জানতে পারলেন যে রিওয়ারিং কাজ করে ফেলেছেন। একদম। অনিল কুমার সাহেব ক্রাইম কনফারেন্স ফেলে চলে এলেন। হ্যাঁ। এসে সব থেকে যে ওনার যেটা ক্ষমতা রিওয়ার্ড দেয় বেশি, অ্যাওয়ার্ডেড ইজ গুড সার্ভিস মার্ক, সার্ভিস বুকে উনি দিয়ে চলে গেলেন। এইখান থেকে শুরু হলো। তারপর ওখান থেকে হলাম ফার্স্ট ওসি দুর্গাপুর, যেটা কেউ হয়নি কোনো দিন। মানে দুর্গাপুরের মতো বড় থানা, যেখানে ধরুন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন, যত বড় বড় কারখানা, ঠিক। বড় মার্কেট, সাব ডিভিশনাল কোর্ট, সেইখানে আমার ওসি হলো। তা সেই সময় অনেক রকম ব্যাপার ছিল আর কি। আমাদের যে ঘরানা বলি না, যে আপনার ক্লাসিক্যাল সঙ্গীতের ঘরানা হয়, ওইখানের একটা ঘরানা চালু ছিল যে ভালো কাজ করবে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া, জেলাস হওয়া। ওখানে আমি সেটা কি ডিপার্টমেন্টের মধ্যেই? হ্যাঁ হয়, ওখানে এই সময় ছিল। সব জায়গায় হয়, এখনো আছে তো বোধহয়। এখন এখন সব জায়গাতেই আছে, সেই সময় একটু ছিল, বেশি ছিল। হ্যাঁ। এবং সেগুলো খুব খারাপ খারাপ দিকে মোড় নিত। ঠিক। হয়তো কোনো আসামি ধরে আপনাকে বলে মানে 164 স্বীকারোক্তি দেওয়ানো করানোর মতো, সে খবরও চলে আসতো, তাকে আবার কাউন্টার করতে হতো। আচ্ছা। অন্য লোক দিয়ে বলা হতো যে যদি বলিস তাহলে আর বেরোতে পারবি না জেল থেকে, বলতেই হতো, প্রাণের ব্যাপার। মানে আসামিকে ধরে আপনারই ডিপার্টমেন্টের কিছু লোক আপনার বিরুদ্ধে কথা বলছে বা বলাচ্ছে, এবং সেটা বাই প্রেশার, এবং সেটা হচ্ছে হিংসা থেকে। হিংসা থেকে, যদি আপনার নাম হয়ে যায় একটু, যদি আপনার ভালো পোস্টিং হয়, এগুলো ছিল তখন। কেন এর পেছনে কি অন্য কোনো শুধু হিংসা, নাকি টাকা পয়সা আরো কিছু ব্যাপার টাকা ছিল? পয়সা না, নাম। তারপর ওখান থেকে কি কি আর কোথায় গেলেন ক্রিমিনাল ধরা বা এই ধরনের? ফেরি ডাকাতির ইয়ে করেছিল আপনার নদিয়া জেলার ক্রিমিনালরা। আচ্ছা। গ্যাং আমরা ধরে ফেললাম। একদিন একটা মাঝবয়সী দরিদ্র মুসলিম মহিলা আমার কাছে এলো, বলল, স্যার আপনাকে 30,000 টাকা দিলাম তাও মারলেন আমার স্বামীকে। আমি বললাম, 30,000 টাকা তুমি কাকে দিয়েছো? আমাকে তো দিয়েছো আমার চেহারা দেখে। বললো, না উকিলবাবুকে দিয়েছি। 30,000 টাকা মানে তখন অনেক টাকা। আমি কত মাইনে পাই? 10-15 হাজার টাকা মাইনে পাই। বললাম, আমি ঘর বন্ধক রেখে না বিক্রি করে দিয়েছি, মাটির বাড়ি। থানার কাছে ওই উকিলবাবুর বাড়ি, নাম নেবো না, মারা গেছেন। তাকে ডাকলাম যে আপনি 30,000 টাকা নিয়েছেন আমার নাম করে। বলল, না আমি আমার ফি নিয়েছি। যেরকম আমি বললাম, আপনার ফি 30,000 টাকা কবে হলো? ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি এইভাবে টাকা রোজগার করছেন? থানার পাশে বাড়ি, আর পার্টির নাম নেন। বলছেন, আমি তো আমার ফি নিয়েছি আর সিআই সাহেবের টাকা নিয়েছি। আমি বললাম, টাকা ফেরত দিয়ে দেবেন কিন্তু, নইলে খুব খারাপ হবে। আবার রুলিং পার্টিরও মেম্বার, নিজে দাবি করতেন। আমি বললাম, আমি শুনবো না, কিন্তু আমার নাম করে টাকা আমি শুনবো না, আপনি দিয়ে দেবেন টাকা। কারণ এটা আমার তো অস্তিত্বের প্রশ্ন। কারণ ওই মহিলা বলবে যে আমি টাকা নিয়েছি, ঠিক। আমি প্রমাণ করে দিলাম যে না, আমি টাকা নিইনি। এইসবের অনেক বিরূপ মানে উল্টোর দিকও আছে। আপনি মারছেন, আপনার নাম ফাটছে, ক্রিমিনালরা সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, সেই এর একটা অন্য লোকেরা ব্যবসা করছে থানারই। বুঝতে পেরেছেন? এরকম হয়েছে, বহু হয়েছে, ধরা পড়েছে। ধরা পড়েছে। কি করেছেন? আবার উকিলবাবু কি ডাকতে হতো তো থ্রু দিয়ে। মার্ডার হয়েছে, ধরে নিয়ে এসি, আরও অন্য আসামি আছে, মারবে না, টাকা দে, এই টাকা লাগবে। আচ্ছা, না মারার জন্য টাকা? না মারার জন্য এত আতঙ্ক তখন। এই অভিযোগও তো অনেক সময় হয়েছে, কোনো একজন ক্রিমিনালকে ধরে আপনার এগেনস্টে বলানো হচ্ছে, আপনার যে সোর্স তাকে তুলে নিয়ে যেত অন্য পুলিশ অফিসার, এরকমও তো ঘটনা ঘটেছে তো, এরকম তো ঘটতো। আমার সোর্স ধরে নিয়ে মারছে, ধরে কেস দিয়ে দিচ্ছে। আপনার সোর্সকে ধরে না অন্য একজন কেস দিয়ে দিচ্ছে। খারাপ লাগতো না? বললাম না, ঘরানাটা এরকম চলছিল তখন, আপনি তো কিছু করার নেই। এবার আপনি তার হয়ে তদবির করতে যাবেন, সে এসপিকে বলবে যে স্যার ও চুরি করেছে, আমি কি ছেড়ে দেবো? উনি আমার এলাকায় ক্রাইম করাচ্ছেন। সেই সময় কাজ করছেন যখন, তখন এরকম কখনো হয়েছে আপনি তো এই ডাকাত ধরা, গুলি করা, কখনো গুলির মুখোমুখি হয়েছেন নিজে? একদম হয়েছি। কীরকম?
আমার বদলি হয়ে গেছে হীরাপুর থানা থেকে বারামণি থানা। বারাবণী, সিভিলে আমি থানায় গেছি, কবে চার্জ দেবো নিয়ে যাবো, মানে বারাবণী থানায়। হীরাপুর থানা। আচ্ছা, হীরাপুর সেই থানায়। দিনই অর্ডারটা বেরিয়েছে। আচ্ছা, হঠাৎ খবর এলো যে একটা ডাকাত, তার নাম টিপুয়া, সে টিপুয়া ওই এলাকাটাকে পুরো সন্ত্রস্ত করে রেখেছিল। খবর এলো যে টিপুয়া দলবল নিয়ে হীরাপুর ওখানে ডাকাতি করতে আসছে। তাড়াতাড়ি যারা ছিল, দুটো একটা রিভলভার নিয়ে আমরা, মানে এত যে কম আর্মস অ্যামুনেশন তখন? হ্যাঁ, দুই একটা সব revolver? সব সিভিলই ছিলাম, 3-4 জন মিলে আমরা, চলো চলো চলো, গাড়িটা যেটা ছিল সামনে সুভাষপল্লী দিয়ে আসছে, এরকম পার্টিকুলার বললো। এবার সুভাষপল্লীর গলিতে একটা গেলাম, গাড়ির নাম্বারও দিয়ে দিলাম, দেখলাম গাড়িটা আসছে, মারুতি ভ্যান। আচ্ছা নেভি মোম মারতে শুরু করেছে, আমি রিভলভার থেকে বার করে, এবার এরম হয়ে গেছে ডিস্টেন্স, আচ্ছা, এত সামনে এত সামনাসামনি, আর যাওয়া পালানোর রাস্তা নেই, মুখোমুখি একদম? একদম মুখোমুখি। আমরা গুলি করলাম 6 রাউন্ড, আমার গুলি 2টা ফাটলো না, 4টে ফাটলো। মানে রিভলভার থেকে গুলি বেরোলো না? 2টো বেরোলো না, 4টে বেরোলো। আচ্ছা, মানে পারকাশন ক্যাপটা গিয়ে পিনটা লাগলো, তারপরে গুলিটা বেরোলো না, না? গুলিটা বেরোয়নি। তো এইরকম সময় যদি উল্টো দিকে ক্রিমিনাল আপনাকে গুলি চালাতো? আমার গুলি চালিয়েছে তো, আমাকে গুলি করলো, আমার পিঠে লাগলো গুলি, পিঠে লাগলো? একদম এখনো দাগ আছে, আপনি তো এখন দেখানোর তো উপায় নেই। তো আমি বোধহয় 2টো একটা ক্রিমিনালকে ধরে নিয়ে গাড়িটা নিয়ে ফিরে এসেছি, আমার পিঠে মানে গুলি লাগা রক্তময়, অবস্থায়? হ্যাঁ পিঠে রক্ত। থানার অফিসার বললো, স্যার আপনার পিঠে এত রক্ত কেন? জামাটা খুলে দেখি, গুলি ঢুকলে ছোট ফুটো হয় জানেন তো, ভেতরটা বড় হয়, হ্যাঁ। আর জামাটা, যে জামাটা পরেছিলাম, ছোট্ট ফুটো। তখন তো গুলি করেছে আর বোম মেরেছে এনতার, হুম। তাহলে বোম শিওর গুলি লেগে যায়। মানে আপনি টের পাচ্ছেন না? না, ওরকম হয়, গুলি লাগলে টের পায় না মানুষ, অনেক সময় হয়? অনেক সময় না, বেশ সব সময়ই হয়, আচ্ছা আপনি টের পাবেন না। আচ্ছা। কিন্তু শুনেছি যে গুলি লাগার পরে যে পড়ে যায় দেখি সে যে বুকে লাগলে পড়ে যাবে। সামনের দিক থেকে হ্যাঁ, সেইভাবে একদম, লাগলে, মানে পিছন দিকে পিছন যেখানে লেগেছে, মাংসলো হ্যাঁ। জায়গা সেখানটায় লাগলে। আর তাছাড়া ওটা তো রিভলভার রাইফেলের গুলি নয়, ওর জোর কম, আচ্ছা, 5 গুলি, ঠিক। ওর বেশি জোর, হ্যান্ডমেড, মানে হ্যাঁ দেশি বেশি জোর পিস্তল আর হবে কি। না। কিন্তু গুলিটা তো 303 গুলি ইউজ করে ওরা, না, কার্টিজটা। 303 হয়, আরো .22 বোর বলে হ্যাঁ একরকম হ্যাঁ, হয়, পয়েন্ট সেটা টু হয়, বড় হ্যাঁ, হয়। সেগুলো হয়। হ্যাঁ। তো আমি তো দেখলাম এত রক্ত, জামা ভেসে গেছে, বাড়ি গিয়ে একটা অন্য জামা নিয়ে আমার স্ত্রীকে চুপি চুপি বললাম, বাচ্চা আমার যে আমার লেগেছে একটু, আমি হাসপাতালে যাচ্ছি, অত বেশি বলিনি। হাসপাতালে নিয়ে গেল রাত্রিরে, অপারেশান হলো, সবাই এলো, এসপি টেসপি সব, আমি ভর্তি রইলাম, কোনো রকম প্রাণে বেঁচে গিয়ে আপনার এখানে ইন্টারভিউ দিচ্ছি। টিপুয়া টিপুয়া পরে ধরা পড়লো। ওই দিনকে তো ধরতে পারলেন না না, টিপুয়াকে? 2-3 জনকে ধরতে পেরেছিলেন ওই অ্যাডিশনাল অবস্থায়? এসপি ধরা হলো, আমি তখন বারাবণীতে, আমি ওকে দেখতে এলাম, হ্যাঁ আমি তোকে 4টে গুলি করলাম, কোথায় লাগলো? ও জামা খুলে ফেললো, এইখান দিয়ে লেগে এই পাশ দিয়ে বেরিয়েছে, ভেতর দিয়ে নয়, পাশ দিয়ে, একটা এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরিয়েছে, একটা এইখান দিয়ে বেরিয়ে এইখান দিয়ে বেরিয়েছে, আর একটা গুলি লাগেনি, 3টে গুলি লাগাতেও পালিয়েছে? পালিয়ে গেছে। তার কিছুদিন পরে এনকাউন্টারেও মরে গেল। কার সঙ্গে এনকাউন্টারে মারা গেল? পুলিশের সঙ্গে। এইরকম খতরনাক ছিল নিশ্চয়ই, আবারও এরকম ভাবে অ্যাটাক হ্যাঁ, করেছিল? কিছু হ্যাঁ হয়েছিল। এছাড়া এরকম কোনো জায়গায়, আর কোনো জায়গায় আপনি এরকম সামনাসামনি পড়েছেন ক্রিমিনালদের যারা গুলি চালাচ্ছে বা গুলি চালানোর চেষ্টা করছে বা মারার চেষ্টা করছে পুলিশকে বা আপনাদেরকে? আর একটা আমাকে মানে ফিজিক্যালি আমি হ্যাকেল হয়েছিলাম আপনার শীতলপুর কুলটি থানাতে। আচ্ছা। ওখানে ধরুন ওই ওরা জোর করে চাঁদা তুলছিল, আমার অন্য শাঁকতরিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে ওদের সরাতে গেছিলো, ওদের একটু হ্যাকেল করেছিল। আমি কুলটি থানা থেকে গিয়ে কয়েকজনকে অ্যারেস্ট করেছিলাম, তখন ওরা মাথায় ইঁট মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল ওখানে। রাস্তা আমি হ্যাঁ ভর্তি হয়েছিলাম আমি শাঁকতরিয়া ইসিএল হসপিটালে। মানে ও এই যে গ্রামের দিকে ল অ্যান্ড অর্ডার এই সিচুয়েশন যে তৈরি হয়, এটা তো পেছনে কখনো না কোনো পলিটিক্যাল পার্টি অনেক সময় থাকে, সেটা কি ছিল? এটাই ছিল না, এই ঘটনাগুলো তো ছিল না। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি আপনাকে, এই প্রসঙ্গেই বলছি, ওখানে আরেকজন কংগ্রেসের এমএলএ ছিলেন সুব্রত মুখার্জি, এই সুব্রত গড়িয়াহাটের সুব্রত না। বাবু নয়। হুম হুম। আমি যখন জয়েন করি তার কিছুদিন আগেও উনি এমএলএ ছিলেন ওখানে, তারপরে এখন যিনি আছেন তিনি হয়েছেন। তখন ওই সিপিএমের কোনো এজেন্ডা থাকতো, ওই বর্গাদারের ধান কেটে নেওয়া, খাস জমি থেকে ধান চাষ করলে বর্গাদার দিয়ে কাটিয়ে নেওয়া বা গরিব লোক দিয়ে কাটিয়ে নেওয়া, এরকম একটা কাটানোর পর একটা মামলা মানে বাধ্য করেছিল আমাদের করতে, ডাকাতির মামলা 395 397 আইপিসি।
পুরো পিওর ডাকাতির। পিওর ডাকাতির মামলা করালেন কার এগেনস্টে? তিনটে পঞ্চায়েত মেম্বার আচ্ছা। এবং ভীষণভাবে উনি বোধহয় তখন চিফ সেক্রেটারিকে দিয়ে প্রেসারাইজ করিয়েছিলেন, হয় আমাদের ডিএম সাহেবকে বা এসপি সাহেবকে, যে ধরতেই হবে ওদের। আমি ওসি, খুব বিপদে পড়ে গেছিলাম সেই সময়, কাউকে বলতেও পারছি না। আপনি তো জানেন যে এটা মধ্যে অন্যায় কোনো কিছু নেই, না, অথচ ডাকাতি কেস করি এদেরকে ধরতেই হবে, ধরতেই হবে, নন বেলেবল সেকশন। নন বেলেবল সেকশন। এবং তিনটে পঞ্চায়েত মেম্বার একই গ্রাম পঞ্চায়েতে, পলসোনা মনে হয় গ্রাম পঞ্চায়েত, বা ম্যাজিয়ারা এরকম কিছু, মেজিয়ারি। হুম। তো আমাকে হেল্প করলেন সিপিএম পার্টি থেকে, ওর একটা লোকাল কমিটির সেক্রেটারি আমাকে দিয়ে দিলেন, নাম করছি না। তিনি বললেন, দেখুন আমাকে মারবে আপনার সঙ্গে গেলে, আমি খালি ডেকে দেবো, আপনি তুলে নিয়ে চলে যাবেন। উনি ডেকে দিলেন, আমরা 60 গাড়িতে তুলে নিয়ে উনিও চলে গেলেন একদিকে, আমিও চলে এলাম। এসডিপিও সাহেব বললেন, আপনি কেন ধরতে গেলেন? থানা ভাঙচুর হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন আপনি। আমি বললাম, বলবেন অতুল চ্যাটার্জি ধরে এনেছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তো আমরা ফরওয়ার্ড করে দিলাম, মানে বেল টেল পেলেন না, যেমন হয় ডাকাতি কেসে। আমি এই সাপোর্টটা পেয়েছি, এবং 2-3 জন ছাড়া আমি কাউকে নিয়ে রেডে যেতাম না। এটার মধ্যে একটা ঘটনা বলি, এই যে ফরওয়ার্ড করলেন, চাপ এলো, খারাপ লাগেনি? দেখুন, হয়তো ধান কাটাটা অন্যায় হয়েছিল, একজন চাষ করেছিল, আর কিন্তু তার জন্য ডাকাতি কেসটা না, একদম না, এক্স্যাক্টলি, দারুণ পয়েন্ট বলেছেন। এটা ডাকাতি কেস নয়, এটা তো চুরি হতে পারত। সেই জায়গায় মনে হয়নি ডিপার্টমেন্ট আমি অন্যায় করছি, কিন্তু এটা করতে হয়েছিল, বাধ্য হয়েছিলেন, এরকম পুলিশকে কিছু করতে বাধ্য হতে হয়। আমি তো সাব ইন্সপেক্টর, আপনি র্যাঙ্কটা দেখুন, একটা আপার ডিভিশন ক্লার্ক, আমি তো না আইএএস না আইপিএস। আপনি আমার অবস্থানটা বুঝবেন, আমার চাপ নেওয়ার ক্ষমতা কতটুকু, আমার উপরে সবাই তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি তো সব থেকে নিম্নতম লোক। তবু অনেক চাপ নিয়ে কাজ করেছি, অনেক, সে বহুত বলুন গল্প। বলুন। হ্যাঁ, না, রাজনৈতিক এগুলো চাপ তারা চাকরিতে আছে, তা বললে অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই, নাম করবেন না, বলুন না কি আছে। খুব নাম করা একজন অ্যাডিশনাল এসপি, সেই সময়কার এডিশনাল এসপি সেই সময়কার, এখনও চাকরিতে আছেন, খুব নাম করা, এখন অনেক উপরে উঠে গেছে। এখন অনেক ওপরে উঠে গেছেন, প্রমিনেন্ট জায়গায় হয়তো চলে যাবেন। আমার ওখানে গল্পটা পরে বলবো, একটা বিখ্যাত বিশাল বড় চুরি হয়েছিল, 33,000 পিস ডেটোনেটার, 33,000 পিস। চোরেরা একটা দল চুরি করে একদিনে নিয়ে যেতে পারেনি। পরের দিন পেপারে বেরোলো যে দাউদ ইব্রাহিম এর কাছে চলে গেছে, মানে আপনার একটা এলাকা উড়ে যাবে। সেই আমার তো মাথা খারাপ, এবার মনে হয় চাকরি চলে যাবে। চুরি হলোটা কোন জায়গা থেকে, কাদের কাছ থেকে? এটা তো কারখানা। ইসিএল এর ম্যাগাজিন থাকে বারাবণীতে, বিভিন্ন, অন্তত 7-8টা ম্যাগাজিন আছে, ওখানে ডেটোনেটার থাকে, কলিয়ারিতে ফাটিয়ে কয়লা তালার জন্য। একটা ম্যাগাজিন মানে অস্ত্রাগার, আপনি বুঝতে পারছেন, আমাদের যেমন পুলিশের ম্যাগাজিন থাকে জেলার। সেইখান থেকে রাত্রিরের সিকিউরিটি গার্ড থাকে, ওরা ঘুমোচ্ছিল, জানেও না, বললো ডাকাতি করেছে, কিন্তু পরে বললো স্যার কেউ ছিল না, তো আমরা তো এসে নিয়ে চলে গেলাম। আচ্ছা। সেইখানে আমার একটা সোর্স ছিল, ওর নাম দিলীপ, বেঁচে আছে কিনা জানি না, সে কুলটি থানার সোর্স আবার রিসোর্সও কোনো সময় নিজেও কাজ করে দিত। আর তখন কয়লা একদম ব্যান্ড ছিল, বিশেষ করে ওই অ্যাডিশনাল সাহেব, ড্রাই অনেস্ট, এবং কেউ চুরি করলে তার 12টা বাজিয়ে দিতেন আর কি। আচ্ছা। এবং হ্যাকেল করতেন সামনাসামনি। আচ্ছা। মানে পাবলিকের সামনে সবাইকে ডাকতো যেখান থেকে কয়লা উঠিয়েছে। আমার একজন সিআই সাহেব আসানসোলের ছিলেন, তাকে ডেকে গেছেন, তিনি মারা গেছেন। আমি ভাত খাচ্ছি, ডাকলেন যে এখানে তোমার বারাবণী থেকে কয়লা চুরি হয়েছে, তুমি কোথায় আছো, এসো। এখানে সিআই সাহেব তোমার নামে রিপোর্ট দিয়েছেন, তুমি কয়লা চুরি করেছ। আমি লোকাল লোককে জিজ্ঞেস করলাম, সেই সিআই সাহেব আর ভাগ্যক্রমে কোনোদিন আগে বারাবণীর ওসি ছিলেন, উনি ভালো টপোগ্রাফিটা জানতেন। তা একজনকে জিজ্ঞেস করলাম, বললো বা জায়গাটা তো বারাবণীরই, ওইখান থেকে চুরি হয়েছে, কয়লাটার লোড হয়েছে লরি, ধরা পড়েছে বর্ধমানে। তখন নিয়ম, হ্যাঁ, তখন নিয়ম ছিল যে সিআইডি মানে রিপোর্ট দেবে কোথা থেকে আসামি বললো নিয়েছি, আর কতগুলো থানার ওপর দিয়ে গেছে, সেই থানার কৈফিয়ত তলব করবে, কেন তারা ধরেনি বা ধরতে পারেনি। বলছি তোমার নামে সিআই সাহেব রিপোর্ট দিয়েছে, বলছি তুমি এসো এখানে। তা বললো যে এটা তো বারাবণী থানারই। আমি ভাই আমি তো জানি না ওটা বারাবণী থানা। বললো হ্যাঁ, আপনার না জানারই কথা, ওইখানে পয়সা তোলে হচ্ছে আসানসোল নর্থ থানার পুলিশ, আপনার জানার কথা নয়, সবসময় নর্থ থানা থেকেই তো পুলিশ এখান থেকে পয়সা নিয়ে যায়। আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। তা আমি এসে দেখলাম যে ওই সিআই সাহেব দাঁড়িয়ে আছেন। তা বললো, অতুল দেখো তোমারই এলাকা, তুমি কয়লা চুরি করিয়েছো, এখানে কয়লা তুমি পয়সা পেয়েছো অমুক তমুক।
তো ভদ্রলোক যিনি বলছিলেন এটা বারামণি থানা, কিন্তু পয়সা তোলে ওরা। তা উনি বলে দিলেন আমার হয়ে যে এটা তো স্যার বারামণি থানা বটে, কিন্তু থাকে তো আসানসোল থানার পুলিশরা আসে এখানে, এসে যা করার করে এখানে। তো আমি তখন বললাম যে আপনি রিপোর্টটা দিলেন, তা ওই পয়সা নিয়ে যে ভাত আপনার গলা দিয়ে নাবে কী করে? সিআই কি বললেন? হ্যাঁ, দিতে ওর কাজ এগিয়ে যাচ্ছি, আর ওই অ্যাডিশনাল সাহেব বলে অতুল 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 দাও, আমি দেখেছি। আমি স্যার এটা কী ধরনের কথা? উনি বললেন আমি এসপি সাহেবকে সব বলবো, সিএ সাহেব। আমি বললাম কমা ফুল স্টপ যা বলেছি সব বলবেন আপনি আমার নামে। আমি ওই রকম অফিসার নই যে আমি চুরি করালে আমি গার্ড দিতে পারবো না, রিপোর্ট দিয়ে দেবো অন্য ওসির নামে, ওরকম অফিসার আমি নই। কেস ডায়েরিতে অতুল চ্যাটার্জির কাছ থেকে আপনারা শুনছিলেন তার জীবনের না জানা না বলা অনেক কথা। আগামীকাল শুনবেন বাকি অংশ। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।